আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। যার আকাশ যত নিরাপদ, সেই ততটা নিরাপদ। কথাটা বলছি এই কারণে যে আমি যদি আমার দেশকে নিরাপদ রাখতে চাই, অবশ্যই আমার আকাশ নিরাপদ রাখতে হবে এবং তার মাধ্যমেই আমি আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। পুরো পৃথিবীতে কিন্তু তাই হচ্ছে। পুরো পৃথিবীতে তাদের এয়ারফোর্স যারা শক্তিশালী করছে, তারাই মূলত শক্তিশালী সামরিক অবস্থান তৈরি করেছে। আমরা যে রিসেন্টলি পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মূল চাবিকাঠি ছিল এই এয়ারফোর্স। তাই বাংলাদেশেরও সময় এসেছে সেই এয়ারফোর্স গঠনের, সত্যিকার প্রতিরক্ষা অবস্থা তৈরি করার। সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। রিসেন্টলি যেই ক্রয় সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি হয়েছে অথবা কনফার্মেশন হয়েছে সরকারি অবস্থান থেকে, সে বিষয় নিয়ে কথা বলবো। আসুন মূল ভিডিওতে বিস্তারিত এই নিয়ে আলোচনা করি। তার আগে বলে রাখি, অবশ্যই যারা ইউটিউবে আমার এই ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন। বাংলাদেশ চীন থেকে J-10C কেনার ব্যাপারে মোটামুটি নীতিগত সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় যেই প্রস্তাবনা, রাষ্ট্রীয় যেই কনফার্মেশন, সেটা কিন্তু হয়ে গেছে। একদম ঠিক তার এক মাসের মধ্যেই আরেকটি দ্রুত নিউজ আসলো। সেটা হলো ইউরোফাইটার টাইফুন এবং পাকিস্তানের J-17 টার্কির অ্যাটাক হেলিকপ্টার। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষার নতুন মোড় দিয়েছে। আমরা ইউনিট সরকারকে দুর্বল সরকার এবং তার বেশ কিছু দুর্বলতা আমরা দেখতে পেয়েছি, এবং এই দেশে আমরা নতুন কিছু অনুভব করছি। কিভাবে যে যা বলতে পারছে এখন, যে যা করতে পারছে এখন, এই জিনিসটাই তো বাংলাদেশ চেয়েছিল। কিন্তু এই যে আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতির পরে যে বাংলাদেশটা আমরা বুঝতে পারছি না যে আসলে বাংলাদেশ সত্যিকার অর্থে এমনটা হয়েছে যে আমরা যে যা বলতে পারছি গুম হচ্ছে না। এটাকে অনেকে স্বাভাবিকভাবে নিতে পারছে না যে বাংলাদেশে এখন এত সহজে সবকিছু করতে পারছে, যেটা কিনা আমি শেখ হাসিনা আমলে করতে পারিনি। এই জন্য একটু নতুন বিষয় তাদের কাছে মনে হচ্ছে। তো সেজন্যই আমরা ইউনিট সরকারকে দুর্বল বলছি। যে কেউ এসে আন্দোলন করতে পারছে, কোনো বাধা নেই। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা তো আমরা চেয়েছিলাম, কিন্তু এই যে চাওয়াটা কেউ খারাপভাবে ব্যবহার করছে, আবার কেউ এটাকে ইস্যু করছে যে সরকার দুর্বল। আমি তো সরকার দুর্বলের বিষয়টাকে আমি আসলে কিভাবে নিব বিষয়টাকে আপনারা চিন্তা করে দেখেন। সরকার কখন দুর্বল হয়? সরকার তখনই দুর্বল হয় যখন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে। এখন দেখেন, এই জনগণের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টাই কিন্তু কিভাবে আসছে, একটা পরিকল্পিত অস্থির পরিস্থিতি তৈরি করার মাধ্যমে। এবং এটা কেউ বলানোর চেষ্টা করছে, সেটা কে? পতিত যে সরকার রয়েছিল, পতিত যেই দল রয়েছিল, তাদের থেকে এই পরিকল্পনা বছরকে বছর চালানোর একটা প্রচেষ্টা থাকবে। এটা খুব স্বাভাবিক বিষয়। এবং পরবর্তীতে যে সরকার আসবে, কথা থেকে যায়, পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার কিন্তু এভাবে কন্ট্রোল করতে পারবে কিনা সেটা দেখার বিষয়। সেটা সময় বলে দিবে। সেটা যদি আমরা বেঁচে থাকি অবশ্যই দেখব যে তারা কিভাবে কন্ট্রোল করে। ইউনিট সরকার দুর্বল ছিল, ইউনিট সরকার কি করেছে সেই জিনিসটা তখন আমরা বুঝতে পারব। এখন আমি মূল বিষয় আসছি যে আমরা ইউনিট সরকারকে দুর্বল বলছি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ক্রুশিয়াল যে সিদ্ধান্ত, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য
যেই পশ্চিমা প্রভাব বলি বা ভারতীয় প্রভাব যেটা বলি, এই প্রভাবের বলয় ভেঙে যে এরকম একটি সিদ্ধান্ত নিতে পেরেছে, সেটা একটি বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। ইউনূস সরকারের 1 বছরের মধ্যে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু বিশাল ব্যাপার। তার থেকে বড় কথা হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা চিন্তা করি, সে প্রক্রিয়া একটি সরকার কিন্তু নয়, কিন্তু জনমানুষের সম্মতিক্রমেই একটি সরকার। তাই এই সরকারের কিছুটা ম্যান্ডেট রয়েছে জনগণের কাছ থেকে, যদিও অনেক বেশি ম্যান্ডেট ছিল, সেগুলো তারা পূরণ করতে পারেনি। তাদের কিছু ম্যানেজমেন্টের কিছু প্রবলেম ছিল, কিন্তু যে কাজটা 54 বছরে কোন সরকার করতে পারেনি বিভিন্ন বৈদেশিক প্রভাবের কারণে, সে 1 বছরে সেটা করিয়ে দেখিয়েছে যুদ্ধ বিমান ক্রয়ের মাধ্যমে। এবং এই প্রক্রিয়া যদি পরবর্তী যে সরকার আছে তারা যদি কন্টিনিউ করে, বাংলাদেশের প্রতিরক্ষা চেহারা চেঞ্জ হয়ে যাবে। ভারত ভাবতে শুরু করবে কথায় কথায় বাংলাদেশ দখল করে ফেলবে, এগুলো কথা আর বলা যাবে না। দেশীয় বলয় পাশাপাশি ইন্টারন্যাশনাল যে বলয়গুলো আছে সেগুলোকে স্ট্রং করতে হবে। তুমি যেভাবেই দেশকে চালাও না কেন, তোমাকে আন্তর্জাতিক একটি সাপোর্ট তৈরি করতে হবে। সে জায়গায় কিছু কৌশলগত স্টেপ নিতে হবে। ডক্টর ইউনূস দুর্বল, ডক্টর ইউনূস এটা করেনি, ডক্টর ইউনূস সেটা করেনি, জুলাই সনদ নিয়ে অনেক গড়ে বসেছিল, সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু দিন শেষে এই ডক্টর ইউনূস এমন কিছু করে যাচ্ছে, সেটা আমরা আগামী 5 বছরের মধ্যে ফলভোগ করব। আমেরিকার ইন্টারফারেন্স দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূস আমেরিকার প্রভাবে ক্ষমতায় আছে, এগুলো প্রোপাগান্ডা। সেন্ট মার্টিন প্রোপাগান্ডা। সত্যিকার অর্থে কারা করে এই প্রোপাগান্ডা, সে বিষয়ে আমি নতুন করে আপনাদেরকে বলার প্রয়োজন নেই। দেশের কথা, দেশের মানুষের কথা, এই দেশের সার্বভৌমত্বের কথা যারা চিন্তা করে না, শুধুমাত্র তারাই করবে। কথায় কথায় রাজাকার বলে আপনাকে সত্যিকার বাংলাদেশ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করবে, এই ন্যারেটিভ তৈরি করে দিয়েছে ভারত এবং তাদেরই লেসপন্সারের যেই সিলসিলা আওয়ামী লীগ। তাই সত্যিকার অর্থে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর করতে চাই, অবশ্যই আমাদের সার্বভৌমত্বকে প্রথম প্রায়োরিটি দিতে হবে, এবং সেটার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। $234 বিলিয়ন যদি এই দেশ থেকে চলে যাওয়ার পরেও এই দেশের অবস্থা এখন আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আমরা এই $234 বিলিয়ন অর্থ দিয়ে আমরা আবার আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সরিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি। এবং ইউনূস সরকারকে এটার জন্য ধন্যবাদ, এই ইনিশিয়েটিভ, এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাদেরকে আমি আশা করি তারা এই জিনিসটাকে কন্টিনিউ করে যাবে, বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে, আরো বেশি যুদ্ধ বিমান, আরো বেশি যুদ্ধ জাহাজ এবং আর্মিকে আরো বেশি শক্তিশালী করবে। এটা বলি আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।